প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের 4 নম্বর ক্লাসটা আরম্ভ করব। এক্ষেত্রে কিছু কথা না বললেই না। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইংরেজি জাতিরা যারা ইংরেজি দেশে জন্মগ্রহণ করেছেন তারা তাদের মাতৃভাষার সেন্স থেকে ইংরেজি বলেন। আর যাদের মাতৃভাষা ইংরেজি না, আমরা যারা বাঙালি, তারা প্রথমত মাথার ভিতরে বাংলাকে নিয়ে তারপরে ইংরেজি ট্রান্সলেট করে মুখ দিয়ে বলে থাকেন। তো এক্ষেত্রে যেহেতু আমরা ইংরেজ না, বা আমরা ব্রিটিশ না, বা আমরা আমেরিকান না, সেক্ষেত্রে আমাদের প্রথমত একটা বাংলা কল্পনা করতে হয় এবং সেই কল্পনা বা সেই ইমাজিনকে ইংরেজিতে রূপ দিয়ে বা ট্রান্সলেট করে সেটা মুখ দিয়ে বের করতে হয়। তো যেখানে ইংরেজিরা কাজ করে একটা সেন্স থেকে, আমাদের কাজ করতে হয় দুইটা সেন্স থেকে। আমরা যখন বাংলা বলি তখন আমাদের কিন্তু বাংলা ভাবতে হয় না, এমনিতেই বলতে পারি। যখন আমরা বাঙালি হিসেবে ইংরেজি বলবো তখন বাংলাকে প্রথমে আমাদের মাথার মধ্যে নিতে হবে, তারপরে সেই বাংলাকে ইংরেজি করে ছাড়তে হবে। তো পাশাপাশি ইংরেজি ওয়ার্ড না জানলে ইংরেজি বলা অনেক কঠিন। তাই এই ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি ইংরেজি শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য অনুরোধ করব। আপনারা ইচ্ছে করলে প্রতিদিন 10টি করে ইংরেজি ওয়ার্ড যদি শিখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ইংরেজি বলাটা অনেক সহজসাধ্য হবে বলে আমি মনে করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিড। আমরা নিড দিয়ে কিভাবে কথা বলতে পারি বা আমাদের প্রতিদিনের জীবনে নিডের ব্যবহার কত ব্যাপকতা, সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন। নিড, যার অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। এই প্রয়োজন বা দরকার দিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়তই বিভিন্নভাবে কথা বলে থাকি। আমরা এই প্রয়োজন বা দরকার, এই বাংলাকে কিভাবে, কোন পরিবেশে, কখন ইংরেজিতে বলতে হবে, সে বিষয়টা আমরা আজকে এখানে শেখাবো এবং শেখার সবাই চেষ্টা করব। নিড, যার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। আবার আরেকটা জিনিস আছে নিড টু। আবার একটা জিনিস আছে নিড নট। একটা জিনিস আছে ডিড নট নিড টু। একটা আছে নিড নট হ্যাভ। এই প্রত্যেকটা জিনিসেরই আমরা আজকে ইংরেজি শিখব। কিভাবে নিডকে দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায়, বা কখন কোন পরিবেশে কিভাবে নিডের মাধ্যমে কথা বলা যায়, সেই বিষয়গুলো আমরা আজকে আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে আমরা নিডে আসব, যার বাংলা অর্থ কি বললাম? প্রয়োজন বা দরকার। প্রয়োজন বা দরকার। আমার একটি কলম প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন, আমার একটি নতুন মোবাইল প্রয়োজন। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি। একটা উদাহরণে আসি। আমার একটি কলম প্রয়োজন বা দরকার। আমার একটি কলম প্রয়োজন বা দরকার। এর পূর্বে আমরা নিডের পরিচয় পর্বে আসি। নিড, যার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। এই নিড একটি মডেল ভার্ব। নিড একটি মডেল ভার্ব। তো আসি আমরা এখানে, আমার একটা উদাহরণ দিয়েছি, আমার একটি কলম প্রয়োজন বা দরকার। এই বাংলাকে আমি যখন আমার মাথার ভিতরে কল্পনা করব, কল্পনা করার পরেই কিন্তু আমি ইংরেজি বলার চেষ্টা করব, যেহেতু আমি বাঙালি। আর যদি এই কথাটা বলতো কোনো ইংরেজ বা ব্রিটিশ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান,
তখন তারা কিন্তু আমার একটি কলম প্রয়োজন এটা ভাবতো না, তারা তাদের ইংরেজি সেন্স থেকে ইংরেজিটা বলে দিত। যেহেতু আমি বাঙালি, আমাকে অবশ্যই প্রথমে বাংলা সেন্স ক্রিয়েট করতে হবে এবং তারপরে সেই বাংলা সেন্সকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আমি সাপোজ মাথার মধ্যে নিয়েছি আমার একটি কলম প্রয়োজন বা দরকার, এরূপ একটি বাংলাকে ইংলিশ করতে হলে আমাকে একটা সূত্র ফলো করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন, অথবা সাবজেক্ট প্লাস নিডস প্লাস নাউন। অর্থাৎ যদি আমার বাক্যের সাবজেক্টটি ফার্স্ট অথবা সেকেন্ড পারসন হয়ে থাকে কিংবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি কর্তার পরে নিড ব্যবহার করব। আর শুধুমাত্র যদি আমার বাক্যের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, সেক্ষেত্রে আমি নিডস ব্যবহার করব। আমি আবারও বলছি, নিড এবং নিডস দুটোর বাংলা অর্থ একই, প্রয়োজন বা দরকার। বাট যিনি কথাটি বলবেন, যদি সেই ব্যক্তি বা সেই পার্সনটি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকেন, তাহলে আমি ব্যবহার করব নিড। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকেন, তাহলে ব্যবহার করব নিডস। তাহলে আমার একটি কলম প্রয়োজন। আমরা এটাও জানি যে প্রদত্ত বাংলা বাক্যের পরিশেষে ভার্ব থাকে, যেটা বাক্যের কর্তার পরে ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলাতে যা থাকে শেষে তা হলো ক্রিয়া বা ভার্ব, তা বসে ইংরেজিতে সাবজেক্টের পরে। তা আমার হচ্ছে, আমি এখানে আই ব্যবহার করলাম। এবার আমি কি নেব? আমার প্রয়োজন বা দরকার একটি কলম। যেহেতু আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি নিড ব্যবহার করব। আই নিড, আমার প্রয়োজন, আমার দরকার। কি প্রয়োজন? একটি কলম, এ পেন। আমার একটি কলম প্রয়োজন, আমার একটি কলম প্রয়োজন। আমি কথাটাকে ঘুরিয়ে দিলাম, তার একটি কলম প্রয়োজন, তার একটি কলম প্রয়োজন। কথাটা কিন্তু ঠিকই আছে, শুধু কি হয়েছে, বাক্যের সাবজেক্টটা পরিবর্তন ঘটেছে। এখানে আমি ছিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার ইংরেজি আমরা কী লিখব? হি লিখব। তাহলে কি হবে এখানে? এখানে হবে নিডস। কেন নিডস হবে? যেহেতু বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি নিডস এ পেন, তার একটি কলম প্রয়োজন। তাহলে আমরা কি শিখলাম? যে আমরা প্রাত্যহিক জীবনে প্রতিদিন কোনো না কোনোভাবে বিভিন্ন পরিবেশে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রয়োজনের কথা বলে থাকি। যদি এমন প্রেক্ষাপট চলে আসে, তাহলে অবশ্যই আমরা এই দুটো স্ট্রাকচার অনুযায়ী এটাকে অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। সেটা হচ্ছে, যদি বাক্যের কর্তা বা সাবজেক্ট যিনি কথাটি বলছেন, বলতে চাচ্ছেন বা বলেছেন বা বলেছিলেন, যদি তিনি ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা প্রয়োজন বা দরকারের ইংরেজি কর্তার পরে নিড ব্যবহার করব। আর যদি কর্তাটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হয়ে থাকে, তাহলে আমরা নিডস ব্যবহার করব। একটা নিড, একটা নিডস, বোথ মিনিং ইজ ইকুয়াল। কিন্তু এখানেই শেষ না। যখনই এই প্রয়োজনের সঙ্গে আর একটা ক্রিয়া যোগ হয়ে যাবে, যেমন আমার একটি কলম কেনার প্রয়োজন, আমার একটি বই কেনার প্রয়োজন, আমার সেখানে যাওয়ার প্রয়োজন, তার বাড়ি যাওয়ার দরকার, তার বাবার এখানে আসার দরকার, আমার মায়ের জন্য কিছু কেনার দরকার,
আমার সেখানে গিয়ে বিষয়টি বলার দরকার। যখনই দরকার বা প্রয়োজনের সঙ্গে আরেকটা ক্রিয়া সম্পৃক্ত হয়ে যাবে, তখন এর সূত্র প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন হয়ে যাবে নিড টু অথবা নিডস টু। যখনই বাক্যের মধ্যে ক্রিয়ার সেকেন্ড ক্রিয়া আবির্ভাব ঘটবে, অর্থাৎ প্রয়োজন দরকার থাকার পাশাপাশি আরেকটা ক্রিয়ার প্রয়োজন হবে বা চলে আসবে, তখন আমরা এই সূত্রটা ফলো করব, নিড টু অথবা নিডস টু। কীভাবে ফলো করব? সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটা কী হবে? সাবজেক্ট প্লাস নিডস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি, ওই আগের মতোই ঠিক। যদি বাক্যের সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে, আমরা ব্যবহার করব নিড টু। আর যদি শুধুমাত্র বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, আমরা ব্যবহার করব নিডস টু। তাহলে আমরা আসি এখানে। আমার একটি কলম দরকার বা প্রয়োজন। একটা বাক্য বললাম। আর একটা বাক্য বললাম, আমার একটি কলম কেনার দরকার বা প্রয়োজন। আমার একটি কলম দরকার বা প্রয়োজন, আর আমার একটি কলম কেনার দরকার বা প্রয়োজন। দুটো বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে কেনার। এই বাক্যটার জন্যই কিন্তু বাক্যের সূত্রটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি আগে বলেছিলাম কি, যে সাবজেক্ট প্লাস নিড অর নিডস প্লাস নাউন। এবার কি হবে? সাবজেক্ট প্লাস নিডস টু, নিড টু অথবা নিডস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমার হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, একটি কলম আমার অবজেক্ট, দরকার হচ্ছে নিড, প্রয়োজন হচ্ছে নিড। এখানে আমার হচ্ছে বাক্যের সাবজেক্ট, একটি কলম হচ্ছে আমার বাক্যের অবজেক্ট, কেনার একটি ভার্ব, দরকারের ইংরেজি নিড, প্রয়োজনের ইংরেজি নিড। এই পার্থক্য দেখেন। তো উপরে ইংরেজি কি হয়তো? আমার ইংরেজি আই, প্রয়োজন ইংরেজি নিড, তারপরে আসতো একটি কলম, এ পেন। আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন বা কলম দরকার। বাট এখানে কি আসছে? আমার একটি কলম কেনার দরকার। তাহলে এভাবে হবে, আমার দরকার কেনার একটি কলম। আমার দরকার বা প্রয়োজন কেনার একটি কলম। তাহলে আমার হচ্ছে আই, তাহলে আমার প্রয়োজন আই নিড টু, আমার প্রয়োজন কেনার মানে বাই, একটি কলম, এ পেন। আমরা জানি পাশাপাশি দুটো ভার্ব কখনোই বসতে পারে না। এই জন্যই এই নিড এবং বাইয়ের মধ্যে ইনফিনিটিভ টুকে ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, পাশাপাশি দুটো ভার্ব কখনোই স্ব-অবস্থানে থাকতে পারে না, যার প্রয়োজনেই দুটো ভার্বের কারণে নিডের পরে টু ব্যবহার করে আরেকটি ভার্বকে বাই ব্যবহার করা হয়েছে। আই নিড টু বাই এ পেন, আমার একটি কলম কেনার প্রয়োজন। তদ্রূপভাবে আমি যদি আরও উদাহরণে আসি, আমার বাড়ি যাওয়ার দরকার, তার বাড়ি যাওয়ার দরকার।
এখানেও দেখেন যাওয়ার একটা, দরকার একটা, দুটো ভার্ব কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তার বাড়ি যাওয়া দরকার, তাহলে তার কি হবে? তার দরকার যাওয়ার বাড়ি। তার ইংরাজি হি। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? নিডস টু। নিডস টু, তাহলে হি নিডস টু গো মানে যাওয়া, আর হোম মানে বাড়ি। তাহলে হি নিডস টু গো হোম, তার বাড়ি যাওয়া দরকার, তার বাড়ি যাওয়ার দরকার। আমি আরো উদাহরণে আসি। আরাফের কাজটি করা দরকার, আরাফের কাজটি করা দরকার। এখানেও দেখা যাচ্ছে পাশাপাশি আরাফ হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, কাজটি হচ্ছে বাক্যের অবজেক্ট, করা হচ্ছে একটি ভার্ব, দরকারের ইংরেজি হচ্ছে নিড। যেহেতু আরাফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আরাফ নিডস টু, তাহলে আরাফের দরকার করা কাজটি। তাহলে আরাফের ইংরেজি আমরা লিখলাম আরাফ, দরকারের ইংরেজি আমরা লিখলাম নিডস টু, করার ইংরেজি হচ্ছে ডু, আর কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে আরাফ নিডস টু ডু দ্য ওয়ার্ক, আরাফের কাজটি করা দরকার বা কাজটি করা প্রয়োজন। আমি আবার বলছি, টু এর পরে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ টু যখন কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় ইনফিনিটিভ হিসাবে, তখন তারপরে কোনো ভার্বের পরিমার্জন ঘটানো যায় না। বাট যখন টু বাক্যের মধ্যে ব্যবহৃত হবে প্রিপোজিশন হিসাবে, তখন তারপরে কি আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ প্রিপোজিশন টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা আর একটা কথা উদাহরণ দিতে পারি। তোমার আজ সেখানে যাওয়া দরকার। তোমার আজ সেখানে যাওয়া দরকার, তাহলে তোমার দরকার যাওয়া সেখানে, তোমার দরকার যাওয়া সেখানে আজ। তোমার ইংরেজি হচ্ছে ইউ, তোমার ইংরেজি হচ্ছে ইউ। ইউ যেহেতু সেকেন্ড পারসন, সেক্ষেত্রে আমরা লিখব নিড টু। তাহলে ইউ নিড টু, তোমার দরকার, তোমার প্রয়োজন কি করার? যাওয়ার। যাওয়ার ইংরেজি গো। কোথায় যাওয়ার? সেখানে যাওয়ার, দেয়ার। কখন যাওয়ার? আজ, টুডে। তাহলে ইউ নিড টু গো দেয়ার টুডে, তোমার আজ সেখানে যাওয়া দরকার। আমরা একটা উদাহরণ দিই। তার আজ বাড়ি যাওয়ার প্রয়োজন, তার আজ বাড়ি যাওয়ার প্রয়োজন। অর্থাৎ কার প্রয়োজন? তার, প্রদত্ত বাক্যের সাবজেক্ট। তার প্রয়োজন যাওয়ার বাড়ি আজ। তাহলে আমাকে লিখবো হি। এরপরে কি হবে? নিড না নিডস? নিডস হবে। কেন নিডস হবে? যেহেতু বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি নিডস টু গো হোম টুডে। এবার আমরা আসি হোম এবং হাউজ। হাউজ অর্থ হচ্ছে একটি বিল্ডিং, একটা ভবন, যেখানে অনেক পরিবার বসবাস করতে পারে। আর হোম হচ্ছে একটা নির্দিষ্ট বাড়ি। আমি আবারও বলছি, হাউজ হচ্ছে বহুতল ভবন বা বহুতল বিল্ডিং, যেখানে অনেক পরিবার বসবাস করতে পারে। আর হোম হচ্ছে একটি নির্দিষ্ট বাড়ি। একটা হচ্ছে ভবন আর একটা হচ্ছে বাড়ি।
এবার আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্রয়োজন, দরকার, আবার এবার আমরা শিখব হচ্ছে প্রয়োজন নাই বা দরকার নাই। একই অর্থ দুটো শব্দের, প্রয়োজন নাই বা দরকার নাই। এটা হচ্ছে, এর ইংরেজি হলো নিড নট। যদি কখনো কোনো কথার পরিপ্রেক্ষিতে আমাদের বলতে হয় আমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার কাজটি করার প্রয়োজন নাই, আমার পড়াশোনা করার প্রয়োজন নাই, আমার তোমাকে ডাকার প্রয়োজন নাই, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই, আমার তার কথা শোনার প্রয়োজন নাই, এই কথাগুলো যখন আমরা ইংরেজিতে বলতে চাইব বা বলার চেষ্টা করব, তখন আমরা এই প্রয়োজন বা নাই বা দরকার নাই ইংরেজি ব্যবহার করব নিড নট। নিড নট, দরকার নাই অথবা প্রয়োজন নাই। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আগেরবার শিখেছি যে পার্সনগত ক্ষেত্রে নিডস বা নিড হয়, কিন্তু যখনই নিড নট হয়ে যাবে তখন কোথাও কিন্তু এজ ব্যবহৃত হবে না। অর্থাৎ আমি আগে শিখেছি যেটা, সেখানে বলেছিলাম যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নম্বরের ক্ষেত্রে নিড এবং সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে নিডস। বাট যখন নিড নট ব্যবহৃত হয়ে যাবে তখন কোনো এর সঙ্গে নিডের সঙ্গে যোগ করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ সকল পার্সনের ক্ষেত্রেই আমি নিড নট ব্যবহার করব। ফার্স্ট পার্সনেও ব্যবহার করব, যদি আই হয় তাও নিড নট, যদি ইউ হয় তাও নিড নট, যদি শি হয় তাও নিড নট, যদি হি হয় তাও নিড নট, যদি দে হয় তাও নিড নট, যদি ইট হয় তাও নিড নট, যদি রানা হয় তাও নিড নট। অর্থাৎ আগের প্যাটার্নে বা আগের সূত্রে পার্সনগত নিড বা নিডস প্রয়োজন হলেও নিড নটের ক্ষেত্রে কখনোই নিডের সঙ্গে এস সম্পৃক্ত বা যোগ করার কোনো প্রয়োজন হবে না। সকল পার্সনের ক্ষেত্রেই আমরা নিড নট ব্যবহার করব। একটা কেমন হবে? হবে হচ্ছে সাবজেক্ট, যে কোনো পার্সনের ক্ষেত্রে নিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আমি আবারও বলছি, পূর্বের দুটো সূত্রের মধ্যে নিড এবং নিডস ব্যবহৃত হলেও নিড নটের ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্সনগত কোনো পরিবর্তন ঘটবে না। সকল পার্সনের পরেই আমি নিড নট ব্যবহার করতে পারবো। সাপোজ একটা উদাহরণ আমি দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। আমার সেখানে যাওয়ার দরকার নাই বা প্রয়োজন নাই। আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তো কীভাবে বলবো? আমার প্রয়োজন নাই যাওয়ার সেখানে। আমার প্রথমে আমি আমার সাবজেক্টের ইংরেজিকে আগে নেব, তারপরে প্রয়োজন নাই ইংরেজি নেব, তারপরে নেব যাওয়ার, তারপরে নেব সেখানে। তাহলে কী হবে? আমার হচ্ছে আই, প্রয়োজন নাই মানে নিড নট। আই নিড নট, আমার প্রয়োজন নাই কি করার? যাওয়ার, গো। সেখানে, দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তার থেকে কি পার্থক্য হলো? আগ থেকে পার্থক্য হলো যাকে আমরা নিড এবং নিডস শিখেছি এবং তারপরে একটা টু ব্যবহার করেছি, আর এখানে নিড নট যখন ব্যবহৃত হয়ে যাবে তখন টু এরও ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যে কোনো সাবজেক্টের পরে নিড নট, দেন ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট। তোমার আসার দরকার নাই।
তোমার আসার দরকার নাই, বা তোমার এসে কাজ নাই, তোমার এসে কাজ নাই, দুটো জিনিসের কিন্তু একই অর্থ, শুধু কথার ভিতরে ভিন্নতা। তোমার আসার দরকার নাই, তোমার এসে কাজ নাই, এরকম কথা আমরা কিন্তু প্রায় বলে থাকি। তোমার আসার দরকার নাই বা তোমার এসে কাজ নাই, আমি কাজটা করে দেব, তুমি বরঞ্চ রেস্টে থাকো, আমি কাজটা বরং তোমার করে দেব। তাহলে এরকম যদি ইংরেজি আমরা করতে হয়, তাহলে আমরা আসি কীভাবে করব? তাহলে তোমার ইংরেজি হচ্ছে ইউ, তাহলে তোমার দরকার নাই, ইউ নিড নট। আসার কাম, শেষ, ইউ নিড নট কাম, তোমার আসার দরকার নাই, তোমার আসার প্রয়োজন নাই। তার আজ অফিস যাওয়ার প্রয়োজন নাই, তার আজ অফিসে যাওয়ার প্রয়োজন নাই। কারণ আজ মে দিবস। সাপোজ একটা কথা আমি আমার বাবাকে বললাম, তোমার আজ অফিসে যাওয়ার প্রয়োজন নাই কারণ আজকে মে দিবস। তা আমরা আজকে ইংরেজি শিখবো, এটা ইংরেজি শিখবো, এটা পরে আমরা পরে কোন চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে তার আজ অফিসে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে তার প্রয়োজন নাই যাওয়ার অফিসে আজ। তাহলে আসি আমরা, তাহলে হি মানে সে বা তার, সকল ক্ষেত্রে নিড নট, তাহলে হি নিড নট, তার প্রয়োজন নাই যাওয়ার, কোথায় যাওয়ার? অফিসে, টু অফিস, টু অফিস, কবে? আজ, টুডে। হি নিড নট গো টু অফিস টুডে, তার আজ অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিভাবে আপনি বাসায় আপনার বন্ধু বান্ধবের সঙ্গে মিলে অনেক বাংলা কথা তৈরি করে ইংলিশ করতে পারেন, এবং দুজন বন্ধু মিলে এই নিটকে নিয়ে আপনি আলাপ করে এটা বিষয়ে আরও ব্যাপকভাবে জানতে পারেন। চর্চার কোনো বিকল্প নেই। এই ক্লাসের পাশাপাশি আপনি আপনার পরিবারের সদস্যের সঙ্গে বসে এই নিটকে নিয়ে আলাপ আলোচনা করলে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। থার্ডলি হচ্ছে আমরা শিখব হচ্ছে এবারে এর পাস্ট টেন্সে আমরা চলে যাব। আমার সেখানে যাবার দরকার হয়নি, আমার ওখানে যাবার প্রয়োজন হয়নি, এরকম কথা আমরা কিন্তু প্রায় বলে থাকি, যে আমার কাজটি করার প্রয়োজন হয়নি বলে করি নাই, বা সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি বলে যাই নাই বা যাইনি। যখনই আমার এই কথাটা অতীতকালে চলে যাবে, যখন অতীতকাল হয়ে যাবে, তখন তার অর্থ কিন্তু এটা না যে নিজের সঙ্গে কিন্তু আবার ইডি যোগ হয়ে যাবে, না, এই ধারণাতে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমার কথা যদি অতীতকালও প্রকাশিত হয়, তবু নিজের সঙ্গে ইডি যোগ হবে না, বরঞ্চ কি হবে? নিডের পূর্বে ডিডেন্ট বা ডিড নট ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি এই প্রয়োজন বা দরকার বিষয়ে কোনো কথাবার্তা বলতে গিয়ে অতীতকালকে প্রকাশিত করে ফেলে, বা আমার কল্পনায় বা আমার কথার মধ্যে অতীত চলে আসে, তখন আমাকে অবশ্যই ডিডেন্ট বা ডিড নট ব্যবহার করতে হবে। যেমন আমার ওখানে যাওয়ার প্রয়োজন হয়নি, বা আমার কাজটি করার দরকার হয়নি, বা তাকে আমার ডাকার দরকার হয়নি, আমি নিজেই এই কাজটা করতে পেরেছি, এরকম কথা মানুষ আমরা কিন্তু প্রায় বলে থাকি। তখন কীভাবে চেষ্টা করতে হবে? তখন হবে হচ্ছে যে সাবজেক্ট সকল পার্সনের ক্ষেত্রে ডিড নট অথবা ডিডেন্ট, ডিডেন্ট যোগ নিড যোগ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি যে
দরকার বা প্রয়োজনীয় এই কথাবার্তা বলার ক্ষেত্রে যদি আমার বাক্যের অর্থপ্রকাশ অতীতকালের দিকে চলে যায়, তখন নিডকে পাস্ট টেন্স করার কোনো প্রয়োজন নেই, বা নিডের সঙ্গে ডি বা ইডি যোগ করার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে? নিডের পূর্বে আমরা একটা সকল পার্সনের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড নট অথবা তার শর্ট ফর্ম ডিডেন্ট ব্যবহার করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিড নট অর ডিডেন্ট প্লাস নিড প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণে আসি, আমার সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি বা দরকার হয়নি। আমার সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি বা দরকার হয়নি, আমার ছোট ভাই কাজটা করে ফেলেছে। আমরা প্রায় একজনকে বললাম, না আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি, আমার ভাই কাজটা করে ফেলেছে। তা আমি কী করবো? আমার সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি বা দরকার হয়নি। তাহলে আমার দরকার হয়নি যাওয়ার সেখানে, তাহলে আমরা কী করব? আই ডিডেন্ট বা ডিড নট, আই ডিড নট নিড, আমার প্রয়োজন হয়নি যাওয়ার, টু গো, কোথায়? সেখানে, দেয়ার। I did not need to go there, আমার সেখানে যাওয়ার প্রয়োজন হয়নি। রহিমের কাজটি করার প্রয়োজন হয়নি, রহিমের কাজটি করার প্রয়োজন হয়নি, আমি নিজেই করেছি। রহিমের কাজটি করার প্রয়োজন হয়নি, আমি নিজেই করেছি। সাপোজ এরকম একটা কথা আমি বললাম, এই কথাটাও কিন্তু অতীতকে প্রকাশ করছে যে রহিমের কাজটি করার প্রয়োজন হয়নি। তাহলে আবার সেইভাবে ইংরেজি যাই, তা রহিমের ইংরেজি রহিম ডিড নট নিড টু ডু দ্য ওয়ার্ক, রহিম ডিড নট নিড টু ডু দ্য ওয়ার্ক, রহিমের কাজটি করার প্রয়োজন হয়নি, কাজটি আমি নিজেই করেছি। এভাবে আমরা 4টা নিয়ম শিখলাম। আমরা আরও 2টা নিয়ম শিখব। সেক্ষেত্রে দরকার ছিল না, আমরা শিখলাম হচ্ছে প্রয়োজন আছে, আমার একটি বই কেনার প্রয়োজন বা বই কেনার প্রয়োজন আছে। আমরা শিখলাম আমার একটি বই প্রয়োজন। আমরা শিখলাম আমার কাজটা করার প্রয়োজন হয়নি। এবার আমরা শিখব হচ্ছে দরকার ছিল না বা প্রয়োজন ছিল না। দরকার ছিল না, দরকার ছিল না বা প্রয়োজন ছিল না। অনেক কথা বলতে গেলেই কিন্তু আমরা বলে থাকি যে আমার কাজটি করার কোনো দরকার ছিল না, হুদাহুদি করলাম, বা আমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট গেলাম। এমন ক্ষেত্রে আমরা এর ইংরেজি অবশ্যই করা শিখব। দরকার ছিল না বা প্রয়োজন ছিল নার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ব্যবহার করব নিড নট, তারপরে ব্যবহার করব হচ্ছে আমরা হ্যাভ, তারপরে আমরা ব্যবহার করব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ব্যবহার করব অবজেক্ট। আমি আবারও বলছি, যখন এরম হবে দরকার ছিল না বা প্রয়োজন ছিল না, তখন আমরা এরম ব্যবহার করব সাবজেক্ট প্লাস নিড নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না, আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না।
প্রয়োজন ছিল না। তাহলে আমার প্রয়োজন ছিল না যাওয়ার সেখানে, তাহলে কি হবে? আই নিড নট হ্যাভ, আই নিড নট হ্যাভ যাওয়ার, গো অ্যান্ড গন, সেখানে দেওয়ার। আই নিড নট হ্যাভ গন দেওয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। এবার নিডের আমরা একটা খুব মজার ব্যবহার শিখব। নিডের এর বাইরেও একটা মজার ব্যাপার আছে, মাত্র দিয়ে, মাত্র, যার ইংরেজি হলো অনলি। যেরকম তোমাকে এখানে একটু দাঁড়াতে হবে, বা তোমাকে শুধু একটু এখানে দাঁড়াতে হবে, বা তোমাকে শুধু একটু মুচকি হাসতে হবে, বা তোমাকে শুধুমাত্র বোতামটা টিপতে হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা নিডের ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে সাধারণত মাত্র কথাটা চলে আসবে। যেরকম তোমাকে তার সামনে শুধু একটু দাঁড়াতে হবে, তোমাকে শুধু তার সামনে একটু দাঁড়াতে হবে। তোমাকে শুধু তার সামনে দাঁড়াতে হবে। তোমাকে শুধু তার সামনে দাঁড়াতে হবে। আমি একটু কথা বলতে পারি, তোমাকে শুধু একটু তার সামনে দাঁড়াতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, একই কথা। অর্থাৎ এরকম একটা বাংলাকেও কিন্তু আমরা নিড দিয়ে ইংরেজি করতে পারি, যে তোমাকে শুধু তার সামনে একটু দাঁড়াতে হবে, বা তোমাকে শুধু তার সামনে দাঁড়াতে হবে। কেমন টাকচার হবে? টাকচার হবে হচ্ছে সাবজেক্ট প্লাস নিড, অথবা নিডস প্লাস অনলি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি, আমরা অনেক সময় প্রায় বলে থাকি যে তুমি আমার সঙ্গে চলো, সেখানে গিয়ে জাস্ট তোমাকে একটু হাসতে হবে, বা তোমাকে একটু কান্নার অভিনয় করতে হবে। আমি কি বললাম? তোমাকে শুধু তার সামনে দাঁড়াতে হবে, বা তোমাকে শুধু একটু তার সামনে দাঁড়াতে হবে। কি হবে? প্রদত্ত আমি যে সেন্স থেকে কথাটা বলছি, যিনি বলছেন সেই সাবজেক্টের পরে নিড অথবা নিডস, অর্থাৎ যদি সেই বাক্যের সাবজেক্ট বা কর্তা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে, তাহলে আমি কর্তার পরে নিড ব্যবহার করব। আর যদি মাত্র কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে আমি নিডস ব্যবহার করব। এরপরে আমরা একটা অনলি ব্যবহার করব, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব। তাসি আমরা ইংরেজিটা করার জন্য আসি। তোমাকে শুধু একটু তার সামনে দাঁড়াতে হবে। কাকে? তোমাকে, ইউ। তাহলে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে ইউ নিড অনলি, ইউ নিড অনলি। তোমাকে, তোমাকে ইউ নিড অনলি, ইউ নিড অনলি দাঁড়াতে হবে, তাহলে স্ট্যান্ড। সামনে মানে বিফোর, সামনে মানে বিফোর, আর তার মানে হিম। তাহলে ইউ নিড অনলি স্ট্যান্ড বিফোর হিম, ইউ নিড অনলি স্ট্যান্ড বিফোর হিম। তোমাকে শুধু একটু তার সামনে দাঁড়াতে হবে। ইউ নিড অনলি স্ট্যান্ড বিফোর হিম। তোমাকে একটু
মুস্কি হাসতে হবে, মুস্কি হাসতে হবে। তোমাকে একটু মুস্কি হাসতে হবে। অনেক সময় আমরা ছবি বা ফটো তোলার সময় কিন্তু ক্যামেরাম্যান বলে থাকে একটু হাসি হাসি মুখ করুন, একটু হাসুন। এই টাইপের কথাগুলোও কিন্তু নিট দিয়ে আমরা ইংরেজি করতে পারি। যেমন তোমাকে একটু মুস্কি হাসতে হবে, তাহলে তোমাকে ইংরেজি ইউ, তাহলে ইউ আমার বাক্যের সাবজেক্ট, সেকেন্ড পারসন, তাহলে ইউ নিড, আবার অনলি, ইউ নিড অনলি স্মাইল, SMILE, ইউ নিড অনলি স্মাইল, তোমাকে একটু মুস্কি হাসি হাসতে হবে। এখন স্মাইল মানেও হাসা, লাভ মানেও হাসা। মৃদু হাসা বা মুস্কি হাসাকে আমরা স্মাইল বলে থাকি বা হাসি মুখ বলে থাকি, আর অষ্টহাসি বা জোরে হাসাকে লাভ বলা হয়ে থাকে, লাভ। অর্থাৎ লাভ মানে জোরে হাসা বা শব্দ করে হাসা, আর স্মাইল মানে মুস্কি হাসা বা মৃদু হাসা। আজকের নিডের বিষয় আলোচনা এ পর্যন্তই শেষ। আপনারা বাসায় সবাই পরিবারের সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করে নিডের সম্পর্কে আরও জানবেন, আরও নতুন নতুন বাক্য তৈরি করবেন, বলবেন, বলার চেষ্টা করবেন এবং আরেকজনের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে আরও বিশেষ জ্ঞান অর্জন করবেন। খোদা হাফেজ।